আজকে মেডিকেল প্রি অ্যাডমিশন কোর্সের কোষ রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নেই। দেখো সব কিছু দেওয়াই আছে, তারপরেও বলি আমি হচ্ছি মোহাম্মদ আবদুল্লাহ রাফি। আমি ঢাকা মেডিকেল কলেজে বর্তমানে ফাইনাল ইয়ারে পড়ছি, ঠিক আছে। আর আমি পরীক্ষা দিছি হচ্ছে 2017 সালে। আমার মেরিট পজিশন ছিল 12 আর মার্ক ছিল হচ্ছে 288.25। তো এর বেশি মনে হয় বলার প্রয়োজন নাই, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই, ঠিক আছে। তো প্রথমেই যেহেতু ফার্স্ট ক্লাস, আমি তোমাদেরকে একটা কথা বলে নেই। এই জিনিসটা খেয়াল করো যে আমরা কোন ক্লাসে আছি। আমরা হচ্ছি প্রি অ্যাডমিশন কোর্সে আছি। এর মানে কি, আমরা অ্যাডমিশনে তো বসবই, ঠিক আছে। অ্যাডমিশনে বসার আগেই যেইটুকু বেসিক আমাদের প্রয়োজন, অর্থাৎ যেমন ধরো আমরা যারা মুসলমান, আমাদের কি আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা যে ইবাদতগুলো আছে এগুলো ক্লাসিফাই করা আছে। কিছু হচ্ছে ফরজ, কিছু সুন্নত, কিছু ওয়াজিব, কিছু নফল। তো এই প্রি অ্যাডমিশন কোর্স ব্যাপারটা হচ্ছে, এখানে তুমি কি করবা, যেগুলো হচ্ছে তোমার মাস্ট, অর্থাৎ ওই যে ফরজ বা হচ্ছে ওয়াজিব টাইপের যে জিনিসপত্রগুলো আছে না, মানে যেগুলা জিনিস তোমাকে জানতেই হবে, বা যেই জায়গা থেকে তোমার বইয়ের 600টা পেজ আছে, যেই 100টা পেজ পড়লে তুমি ওই জায়গা থেকে মোস্ট কোশ্চেন কমন পেয়ে যাবা। তো তুমি এখন এই সময়টাতে মেইনলি জাস্ট ওগুলা মুখস্থ করবা, ক্লিয়ার। তুমি সবগুলা পড়তে যাবা না, অথবা যদি তোমার মনে হয় যে হ্যাঁ ভাই আমার একাডেমিক প্রিপারেশন খুব পারফেক্ট, আমি এগুলো সবগুলাই কভার করতে পারবো, তুমি জাস্ট সেই ক্ষেত্রে সবগুলার পিছনে ছুটবা। বাট তার আগে তুমি কোনগুলোর পিছনে মেইনলি ছুটবা, আমি যেটা বললাম যে যেই জিনিসগুলো আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি যখন ক্লাস নিব, আমি মোটামুটি সবকিছুই তোমাদেরকে বলে দিব। আর কিছু কিছু টপিক আমি আলাদা আলাদাভাবে বলবো যে এই জিনিসটা তোমাকে পড়তেই হবে, এই জিনিসটা থেকে তোমার প্রশ্ন আসবেই। কারণ আমরা জানি আমার বায়োলজিতে যদি ধরি তাহলে কত মার্কের পরীক্ষা, আমার বায়োলজি হচ্ছে 30 মার্কের। এর মধ্যে আমার বোটানি কত মার্কের আসে, ইউজুয়ালি 12 থেকে 13 মার্ক। সো তুমি চাইলেও কিন্তু একটা অধ্যায় থেকে সবকিছু দেওয়া সম্ভব না। তো যেই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন করে আমি তোমাদেরকে বারবার সেগুলো বলে দিব, তোমরা অবশ্যই সেগুলো ভালো করে মুখস্থ করবা। বাকিগুলা করবা কিনা, যদি করতে পারো খুবই ভালো, আর যদি না করতে পারো মাথায় রাখবা খুব বেশি কোনো সমস্যা নাই, ক্লিয়ার। তাহলে এগুলাই হচ্ছে আমার প্রিরিকুইজিট, বা যে কথাগুলো বলে দিলাম সবসময়ের জন্য মাথায় রাখবা। তো তৃতীয় অধ্যায়, এই অধ্যায়টা থেকে সবসময়ই দেখা যায় যে প্রশ্ন হবেই। মানে কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো থেকে হয়তো সবসময় প্রশ্ন হয় না। আমাদের বোটানি বই যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো থেকে কিন্তু প্রশ্ন হবে না। কোনো প্রশ্ন চ্যাপ্টার থেকে দেখা যাবে 2 বা 3টা প্রশ্ন হচ্ছে, আবার কোনোটা থেকে কোনো প্রশ্নই হচ্ছে না। যেমন তোমাদের 6 অধ্যায় একটা আছে, এটা থেকে দেখা যায় যে রেগুলার প্রশ্ন হয় না, 2 বছর 3 বছর অন্তর অন্তর একটা প্রশ্ন হচ্ছে। বাট এই অধ্যায়টা কিন্তু এরকম না, এটা আমার প্রতি বছর পরীক্ষায় আসবে। কোন জায়গাগুলো আসবে আমি তোমাদেরকে বলে দিব। আর একটা কথা মাথায় রাখবে যে আমি ক্লাসে বেসিক নিয়ে ডিসকাশন খুব বেশি করব না, ক্লিয়ার। আমি খুব বেশি বেসিক ডিসকাশন করব না, যেটুকু না জানলেই না, ক্লিয়ার। এগুলা মেইনলি ইনফরমেশন যে তোমরা বইয়ে দাগায় রাখবা যে এই পার্টটা আমার বেশি ইম্পর্টেন্ট, ভাইয়া বলে দিছে যে এই জায়গাটা বেশি লাগবে। যেমন আমি তোমাদেরকে গত বছরের একটা কথা বলে দিই, ঠিক আছে। আমি হালকেনস্টেইনের সাথে আছি অলমোস্ট 2 থেকে 2.5 বছর। তো গত বছরের যে অ্যাডমিশন কোর্সগুলো আছে, তো মেডিকেল অ্যাডমিশন কোর্স বলো বা ভার্সিটি বলো, আমি সেখানে ক্লাসগুলো নিছি, বা একটা লাইভও আছে, তোমরা ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো। তো আমি ক্লাসে বারবার একটা কথা বলছি যে তোমার যদি প্রিপারেশন শুরু করতে হয়, তুমি মেইনলি শুরু করবা কি দিয়ে, 2টা জিনিস। একটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন সবগুলো তুমি পড়ে ফেলবা, আর সেকেন্ড প্রিভিয়াস ইয়ার মেডিকেল বা ডেন্টালে আসা যত প্রশ্ন আসছে তুমি সবগুলা পড়ে ফেলবা। তো এখন দেখো আমি লাইভে কিন্তু কথাগুলা বারবার বলছি, পেইড ক্লাসেও আমি বারবার বলছি। তো এখন কে কথাগুলা শুনছে কে শুনে নাই এটা কিন্তু তার ব্যাপার। বাট তোমরা যদি গত বছর মেডিকেল কোশ্চেনটা একটু খেয়াল করো, তোমরা আজকে কোশ্চেনটা নিবা, নিয়ে হচ্ছে অ্যান্সার খেয়াল করবা, আর অনুশীলনীর কোশ্চেনগুলো খেয়াল করবা, বা যেই বইয়ের সোর্স দেওয়া আছে যে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি কোথা থেকে নিছে, তো সেগুলো যদি খেয়াল করো তাহলে দেখবা হচ্ছে তোমার কেমিস্ট্রি মোস্ট অফ দ্য কোশ্চেন হাজারি স্যারের অনুশীলনী আর বক্স কোশ্চেন থেকে, ফিজিক্স মোস্ট অফ দ্য কোশ্চেন তোমার অনুশীলনীর প্রশ্ন থেকে ইসাক স্যারের, আর বায়োলজি বোটানি জুওলজি এগুলো মেইনলি এবার কোর্সে হচ্ছে তোমার কাজল ব্রাদার্সের বইটা আছে যেটা, সেইটার অনুশীলনী থেকে। তো এখন দেখো তোমরা যারা আমার কথাটা শুনছো, মানে অর্থাৎ আগের ব্যাচে যারা আমার কথাটা শুনছে, যে আমার এই কথাটাও যদি ফলো করে সে কিন্তু অনেক 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 আগায় যাবে, ক্লিয়ার। আর যদি না করো তাহলে তোমরা ওই ছন্ন ছাড়ার মতো পড়বা, আলটিমেটলি কাজে লাগবে না। সো 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা যে ক্লাসটাই হোক না কেন, একটু বই খাতা নিয়ে বসে একটু মনোযোগ দিবা। আমি বলি আমার ক্লাসে তোমার কখনো লস হবে না, আমি অপ্রয়োজনীয় কথাবার্তা কখনোই ক্লাসে বলি না। ঠিক তোমার যেটুকু প্রয়োজন, তোমার যেটুকু বোঝা দরকার, ঠিক আছে, এইটুকুই আমি বলবো। এইটুকুই যদি তুমি শুনো তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা, বাকিটা কপাল। আচ্ছা এখন দেখো তাহলে আমরা ক্লাসে ঢুকি। সবার প্রথমে কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি শব্দটার মানে কি,
ঠিক আছে, হাইড্রেটস অফ কার্বন। এখান থেকে পরীক্ষায় তোমাদের যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাতটা কত, সেটা কত 1:2:1। এখন আমাদের বডি মেইনলি কি কি দিয়ে তৈরি, তাইলে বডির যদি আমি বেসিক কম্পোনেন্ট বলি তাহলে প্রোটিন, তারপরে কার্বোহাইড্রেট, লিপিড বা ফ্যাট। তো এখানে দেখো কার্বোহাইড্রেট আর ফ্যাট দুইটাই কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি, ক্লিয়ার। কিন্তু যেটা আমার প্রোটিন সেখানে আমার এক্সট্রা একটা জিনিস অ্যাড হয়, সেটা কি, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা কিন্তু আমার কার্বোহাইড্রেট অথবা ফ্যাটে আমি পাবো না, সেটা কোথায় পাবো, শুধুমাত্র প্রোটিনে পাবো। এখন দেখো সমানখানে কি 1:2:1 অনুপাতটা থাকে, কিছু কিছু জায়গা আছে যেখানে থাকে না। ইউজুয়ালি মনোস্যাকারাইডটা এই রুলটা ফলো করে, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড এই রুল ফলো করে না। আর কিছু কিছু জিনিস আছে যেমন অ্যাসিটিক অ্যাসিড, ফর্মালডিহাইড, ল্যাকটিক অ্যাসিড, এদের অনুপাত যদিও 1:2:1, বাট এরা কিন্তু কার্বোহাইড্রেট না। তাহলে তোমার এখানে এই কোশ্চেনটা করতে পারে যে নিচের কোনটি 1:2:1 অনুপাত থাকা সত্ত্বেও কার্বোহাইড্রেট নয়, অথবা নিচের কোনটি কার্বোহাইড্রেট, ক্লিয়ার। এই যে এখান থেকে প্রশ্নটা হতে পারে। এই প্রশ্নটা তোমার একবার পরীক্ষায় আসা যে শুকনো ওজনের কত ভাগ কার্বোহাইড্রেট। আর আমি ভাইয়া ক্লাসের শুরুতেই কিন্তু একটা কথা বলে দিছি যে তোমার যদি প্রিপারেশন শুরু করতে হয় তুমি দুইটা জিনিস মাস্ট পড়বা, কি কি, অনুশীলনীর প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। তাহলে এটা কি, এটা আমার প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, সো এটা আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না, ক্লিয়ার। বাকিটা তোমরা রিডিং দিবা, সেগুলা থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, তাই আমি আগে যাচ্ছি। এখন দেখো কার্বোহাইড্রেট এই জায়গায় আমার কোনটা লাগবে, তোমরা অবশ্যই যেটা এখনই মুখস্থ করে ফেলবা, ক্লিয়ার। এই জায়গায় ক্লাসে বসে বসেই তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা, সেটা হচ্ছে এই যে স্বাদের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায় আর বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়, এগুলো তোমরা পরে পড়ো, সমস্যা নাই। দেখো সুগার কি আর নন সুগার কি, বেসিক কিছু ডিফারেন্স আছে। যেটা সুগার সেটা হচ্ছে স্বাদে মিষ্টি, যেটা নন সুগার সেটা স্বাদে মিষ্টি হবে না। যেটা সুগার সেটা পানিতে দ্রবণীয় হবে, যেটা নন সুগার সেটা অদানাদার হবে, পানিতে অদ্রবণীয় হবে। তো কিভাবে মনে রাখবা, আমি তোমাদেরকে সহজভাবে মনে রাখার জন্য বলি যে সুগার বলতে আমরা কোনটাকে বুঝাই, যে সুক্রোজকে বুঝাই, অর্থাৎ একটা হচ্ছে চিনি আর আরেকটা হচ্ছে ভাত, ক্লিয়ার। তুমি এই জিনিসটা মাথায় রাখো যে ভাত হচ্ছে আমার নন সুগার আর চিনি হচ্ছে আমার সুগার। তো চিনি কেমন, চিনি দানাদার, চিনি কেমন, স্বাদে মিষ্টি, চিনি কেমন, পানিতে দ্রবণীয়, ক্লিয়ার। বাট আমি যদি ভাতে আসি, ভাত কিন্তু স্বাদে মিষ্টিও না, এটা দানাদারও না, এটা অদানাদার, আর পানিতে এটা দ্রবণীয় না। তাহলে আমি সুগার আর নন সুগারের এক্সাম্পলগুলো মুখস্থ করে ফেলবো, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়, ক্লিয়ার। এটার উপর ভিত্তি করে মূলত দুই ভাগে ভাগ করা যায়, কি কি, একটা হচ্ছে রিডিউসিং আর একটা হচ্ছে নন রিডিউসিং, ক্লিয়ার। তাহলে একটা হচ্ছে রিডিউসিং আর একটা হচ্ছে নন রিডিউসিং। রিডিউসিং কোনটা, যার বাইরের দিকের যে গ্রুপটা, অর্থাৎ সেটা কার্বোহাইড্রেটের গ্রুপ কি কি থাকে, অ্যালডিহাইড অথবা কিটোন, যদি গ্রুপটা ওপেন থাকে, ক্লিয়ার, যদি গ্রুপটা ওপেন থাকে তাহলে সেটা হয়ে যাবে রিডিউসিং, সে আমার ফেহেলিং অথবা বেনেডিক দ্রবণকে বিজারিত করতে পারবে। আর যদি সেই গ্রুপটা ওপেন না থাকে, ঠিক আছে, ধরো এই গ্রুপটা যদি এই জায়গায় আছে, আমার এরকম একটা যৌগ আছে, সেই গ্রুপটা হচ্ছে আমার এইখানে আছে, তাহলে এটা ওপেন। বাট আমি যদি বলি গ্রুপটা এই জায়গায় আছে, তাহলে কিন্তু সেটা ওপেন না, রিঅ্যাকশনটা করতে পারবে না। তাহলে এই গেল হচ্ছে আমার রিডিউসিং আর নন রিডিউসিং। তোমাদের এখান থেকে পরীক্ষার জন্য যেটা লাগবে এটার এক্সাম্পলগুলো লাগবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি তোমাদেরকে সহজভাবে বলে দেই, তোমরা মাথায় রাখো। আমরা জানি মনোস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড আছে, অলিগোস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে। এটার এক্সাম্পলটাও তোমরা পড়ে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে দেখো যতগুলা মনোস্যাকারাইড আছে, যত মনোস্যাকারাইড আছে সবই হচ্ছে রিডিউসিং, যত মনোস্যাকারাইড আছে সবই হচ্ছে রিডিউসিং। যত ডাইস্যাকারাইড আছে, ডাইস্যাকারাইড গুলোর মধ্যে অ্যাকচুয়ালি ঝামেলা আছে, ক্লিয়ার। ডাইস্যাকারাইডের গুলোর মধ্যে কি কি ঝামেলা, আমরা পরিচিত আমাদের ডাইস্যাকারাইড কি কি আছে, পরিচিত ডাইস্যাকারাইড আছে হচ্ছে আমাদের সুক্রোজ, এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে আমার ল্যাকটোজ, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আমার আছে সেলোবায়োস, এরপরে আছে আমার ম্যালটোজ, ক্লিয়ার। তো এগুলো হচ্ছে আমার পরিচিত কিছু ডাইস্যাকারাইড। তো এর মধ্যে আমার যেই সেলোবায়োসটা আছে, ক্লিয়ার, আর ম্যালটোজ যেটা আছে, এটা তোমরা দেখে নিবা যে এটার মধ্যে একটা হচ্ছে আংশিক রিডিউসিং আর একটা হচ্ছে ফুল রিডিউসিং। তাহলে এই হচ্ছে দুইটা ডিফারেন্স, ক্লিয়ার। তাহলে সব ডাইস্যাকারাইড আমি মাথায় রাখবো, ইউজুয়ালি ডাইস্যাকারাইড গুলো হচ্ছে নন রিডিউসিং, ইউজুয়ালি ডাইস্যাকারাইড গুলো নন রিডিউসিং। ব্যতিক্রম কি কি, একটা হচ্ছে সেলোবায়োস আর আরেকটা হচ্ছে ম্যালটোজ, বাস। তাইলে আমার রিডিউসিং এর উদাহরণ মুখস্থ করা শেষ। এছাড়া যা যা আসবে আমি সবকিছুকে নন রিডিউসিং ধরে অ্যান্সার করে দিব। তাহলে আমি
যে এমসিকিউটা বললাম, ধরো এমসিকিউটা তোমার পরীক্ষায় আসার অনেক সম্ভাবনা বেশি, তোমরা এটা বইয়ে আলাদাভাবে লিখে ফেলবা, এত সুন্দর করে বইয়ে সাজানো নাই। তাহলে রিডিউসিং কি কি? প্রত্যেকটা মনোস্যাকারাইড রিডিউসিং, বই থেকে তুমি যত মনোস্যাকারাইডের নাম শিখবা সবগুলা হচ্ছে রিডিউসিং, সেটা হোক গ্লুকোজ, সেটা হোক ফ্রুক্টোজ, সেটা হোক রাইবোজ, সেটা হোক ডিঅক্সিরাইবোজ। আর ডাইস্যাকারাইডের মধ্যে সেলোবায়োজ আর ম্যালটোজ, এই দুইটা হচ্ছে তুমি রিডিউসিং মনে রাখো। এর মধ্যে আবার একটা আংশিক রিডিউসিং, এত যদি কঠিন লাগে এটাও বাদ দিতে পারো। তাহলে আমরা নন রিডিউসিং এ চলে আসি। আমার যে অলিগোস্যাকারাইড আছে সবগুলা নন রিডিউসিং, আমার যে পলিস্যাকারাইড আছে সবগুলাই মোটামুটি নন রিডিউসিং, দুই একটা ব্যতিক্রম আছে মাথায় রাখার প্রয়োজন নাই। আর ডাইস্যাকারাইড গুলাও হচ্ছে নন রিডিউসিং, দুইটা ব্যতিক্রম কি কি? সেলোবায়োজ আর ম্যালটোজ। বাস, তাহলে তোমার মোটামুটি মুখস্থ করা হয়ে গেল যে রিডিউসিং আর নন রিডিউসিং। তুমি যদি আমার ক্লাস থেকে জাস্ট রিডিউসিং আর নন রিডিউসিং এর এক্সাম্পলটাও সাজায় পড়ে ফেলতে পারো, তাহলেও আমি মনে করব যে আমি সার্থক, আমি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অ্যাকচুয়ালি কভার করে দিতে পারছি। এরপরে দেখো আমার গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ক্লিয়ার? এগুলা কিসের অন্তর্ভুক্ত? এগুলো হচ্ছে মনোস্যাকারাইডের অন্তর্ভুক্ত। তো অনেকগুলো উদাহরণ কিন্তু তোমাদের বইয়ে আছে এরকম, এর মধ্যে কোনটা কোনটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে জাস্ট স্লাইডে দেখবা, সেগুলাই দেওয়া আছে। তার মধ্যে একটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, ক্লিয়ার? তোমরা ভালো করে পড়বা হচ্ছে রাইবোজ ডিঅক্সিরাইবোজ, রাইবোজ ডিঅক্সিরাইবোজ। রাইবোজ ডিঅক্সিরাইবোজ এগুলো কি? এগুলো হচ্ছে পেন্টোজ সুগার। কোনটা কোথায় পাওয়া যায়? রাইবোজ আরএনএ তে পাওয়া যায়, ডিঅক্সিরাইবোজ ডিএনএ তে পাওয়া যায়। কেন ডিঅক্সি? কারণ একটা অক্সিজেন কম, ঠিক আছে? মাথায় রাখবা ডি আর হচ্ছে ডাই দুইটা দুই জিনিস, একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ডাই। ডি মানে হচ্ছে কম, ডাই মানে হচ্ছে দুই। তো এই ক্ষেত্রে আমাদের কি অক্সি? ডি অক্সি, অর্থাৎ একটা অক্সিজেন কম। সেটা কত নাম্বার কার্বনে কম? 2 নাম্বার কার্বনে কম। এখন দেখো আমি যতগুলা লাইন বলছি, তুমি দেখবা ভার্সিটি কোশ্চিন আর মেডিকেল কোশ্চিন যদি তুমি ঘাটো, প্রত্যেকটা কোশ্চিন কোনো না কোনোবার আসছেই। ইভেন বেশিরভাগ কোশ্চিনে এগুলা একবারের চেয়ে বেশি আসছে। সো প্রত্যেকটা কথা তোমাকে শুনতে হবে, পারলে একটু নোট করবা, না হলে বইয়ে দাগায় ফেলবা, কিন্তু কাজগুলা করবা, এটা হচ্ছে মাস্ট। আর না হইলে পরে পস্তাইতে হবে, আর কিছু করার নেই। এখন দেখো তাহলে আমরা চলে যাই হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজে, ক্লিয়ার? তাহলে গ্লুকোজ বা ফ্রুক্টোজ দুইটাই কিন্তু কয় কার্বন যুক্ত? 6 কার্বন যুক্ত। তাহলে তোমাকে যদি সংকেত বলতে হয়, সংকেত কি হবে? আমরা জানি সংকেত হচ্ছে CnH2nOn। তাহলে জাস্ট n এর জায়গায় 6 বসায় দাও, তাইলে তো আমার সংকেত হয়ে যাচ্ছে। তাহলে এই হয়ে গেল গ্লুকোজ বা ফ্রুক্টোজের সংকেত। এখন গ্লুকোজকে কি বলা হয়? গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার, ঠিক আছে? জি দিয়ে মনে রাখবা, গ্লুকোজ গ্রেপ সুগার, গ্লুকোজ গ্রেপ সুগার, অথবা এটার আরেক নাম হচ্ছে কর্ন সুগার। এরপরে দেখো এই পার্সেন্টেজগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। আর এখান থেকে যে লাইনগুলো অ্যাকচুয়ালি দেওয়া আছে, যে শ্বসনের প্রাথমিক পদার্থ কোনটা, এই প্রত্যেকটা লাইনই তোমার জন্য ইম্পর্টেন্ট। এরপরে এটার ব্যবহারগুলোও হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো ব্যবহারগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে ভিটামিন সি, তাহলে একটা পাইলাম ভিটামিন সি, একটা পাইলাম ক্যালসিয়াম গ্লুকোনেট, তাহলে আরেকটা পাইলাম সি, একটা পাইলাম সরবিটল, ঠিক আছে? তাইলে এটাও আমি সি দিয়ে মনে রাখতে পারি। তাইলে ভিটামিন সি এটাও হচ্ছে স। তারপরে হচ্ছে ক্যালসিয়াম, এটা অ্যাকচুয়ালি কি? এটা আমি ক দিয়ে মনে রাখবো, তাইলে সি সি, ক্যালসিয়াম আর সি। এরপরে হচ্ছে সরবিটল, সরবিটল আমি সি দিয়ে মনে রাখতে পারি, যে সি দিয়ে শুরু হচ্ছে সরবিটল। তাহলে এই আমার 3টা হয়ে গেল। আরেকটা কি বাকি থাকে? রোগের পথ্য হিসেবে। তো এখন দেখো ভাইরা, এটা কিন্তু তোমরা জীবনে অনেক দেখছো যে কেউ যদি অসুস্থ হয়ে যায় বা খুব দুর্বল হয়ে গেছে, তখন আমরা তাকে কি খাইতে দেই? তাকে আমরা গ্লুকোজ সিরাপ খাইতে দেই। তাহলে এটা তোমাদের পরিচিত, এটা তোমাকে মুখস্থ করতে হচ্ছে না। তোমার বাকি 3টা মুখস্থ করতে হচ্ছে। তুমি কি দিয়ে মনে রাখলা? সি দিয়ে। ভিটামিন সি, ক্যালসিয়াম গ্লুকোনেট এটাও সি, সরবিটল এটাও হচ্ছে সি, ক্লিয়ার? তাহলে হয়ে গেছে। এরপরে দেখো ফ্রুক্টোজ, এটার নাম গ্রেপ সুগার, আর এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্রুট সুগার, ক্লিয়ার? এই যে ফ্রুট আর গ্লুকোজ জি গ্রেপ সুগার। তাহলে এই কয়েকটা পয়েন্ট যদি তুমি মনে রাখতে পারো এখনই ক্লাস থেকে, তাহলে এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, আর এগুলো মাথায় রাখতেই হবে। তো এখন দেখো আমরা চলে আসছি কিসে? আমরা ডাইস্যাকারাইডে, ক্লিয়ার? তাহলে আমরা মনোস্যাকারাইড যে পড়লাম, 4টা মনোস্যাকারাইড আমি তোমাকে ভালো করে পড়তে বললাম। ডাইস্যাকারাইড তোমরা পড়বা, ডাইস্যাকারাইড 3টা ভালো করে পড়বা, ক্লিয়ার? কি কি পড়বা এখান থেকে? কোনটা রিডিউসিং, কোনটা নন রিডিউসিং, কোনটা কি কি দিয়ে তৈরি হয়, জাস্ট এইটুকুই। আর সুক্রোজটা একটু তোমাকে ভালো করে পড়তে হবে, কারণ সুক্রোজ আমরা জানি সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে চিনি। সুক্রোজের গলনাঙ্ক কত? 188 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন 9 10-এ আমরা একটা প্রশ্ন পড়ে আসছি যে চিনিকে যদি আমি গলাই কি উৎপন্ন হয়? সেটা কি গলে পানি হয়? না, কি হয়? ক্যারামেল হয়। অর্থাৎ গলনাঙ্কের পরে সুক্রোজটা আমার কিসে পরিণত হবে? ক্যারামেলে পরিণত হবে। এখন মনে করো তো একটা প্রশ্ন তোমাকে আমি করি, সুক্রোজ কি রিডিউসিং না নন রিডিউসিং?
সুক্রোজ কি মনে করো আমি বলছিলাম সব ডাইস্যাকারাইড নন রিডিউসিং, ব্যতিক্রম ম্যালটোজ, আরেকটা কি সেলোবায়োস। তাহলে সুক্রোজ কি ব্যতিক্রম? ব্যতিক্রম না, অর্থাৎ এটা নন রিডিউসিং। তাহলে দেখো এই আরেকটা প্রশ্ন তুমি পেরে গেছো। এই প্রশ্নগুলো যদি পারো তাহলে তোমার মোর দেন এনাফ, তুমি মাথায় রাখতে পারো যে অ্যাডমিশনের জন্য তুমি অনেক 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 আগাইতেছো। ঠিক আছে, তো আমার কাজটা হচ্ছে তোমার পড়াগুলাকে জাস্ট সাজায় দেওয়া। আমি প্রথমেই বলছি আমি খুব বেশি বেসিকে যাব না, আমি খুব বেশি তোমাকে ডিপ পড়াবো না, অনেক কিছু জানানোর চেষ্টাও করব না, বাট আমি যেইটুকু বলবো সেগুলা তোমাকে কভার করতেই হবে। এগুলো হচ্ছে ওই যে ফরজ কিংবা ওয়াজিবের মতো, যেগুলো না করলে সম্ভব না। তো এখন দেখো শ্বেতসার অথবা স্টার্চ। তো শ্বেতসার আর স্টার্চ জিনিসটা কি এটা আমরা খুব ভালো করেই জানি, যে আমরা যেই ভাত তারপর রুটি এগুলো যেগুলো খাই এগুলোই হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। এটা কি? এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। এখান থেকে তোমাকে যেগুলো পড়তে হবে, যে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিন, দুইটার মধ্যে পার্থক্য পড়তে হবে। তো অ্যামাইলোজটা কি? অ্যামাইলোজটা হচ্ছে সিম্পল চেইন। ক্লিয়ার? অ্যামাইলোজটা কেমন চেইন? সিম্পল চেইন, অর্থাৎ গ্লুকোজ অণুগুলো এইভাবে যুক্ত থাকে। বাট অ্যামাইলোপেকটিনটা কেমন? অ্যামাইলোপেকটিনটা হচ্ছে শাখান্বিত, এরকম শাখা শাখা থাকবে অ্যামাইলোপেকটিনে। তাহলে কোনটাতে অণু বেশি লাগবে? অবশ্যই শাখাওয়ালা যেটা অ্যামাইলোপেকটিন যেটা সেটাতে। আর এটাতে শুধুমাত্র বিটা 1,4 লিংকেজ থাকবে, এটাতে 1,4ও থাকবে, আবার এই যে দেখো 1,6ও থাকবে। ক্লিয়ার? তাহলে এই যে দুইটা পার্থক্য তুমি পারলা। এরপরে আয়োডিন দ্রবণ যদি দেই এটাতে কি কালার হবে? ক্লিয়ার? আয়োডিন দ্রবণ দিলে এটা নীল কালারে পরিণত হবে। এরপরে দেখো সবচেয়ে বৃহত্তম স্টার্চ কোনটা, ক্ষুদ্রতম স্টার্চ কোনটা, এগুলো তোমাদের বোর্ডের এমসিকিউ, এগুলো তোমাদেরকে মুখস্থ করতেই হবে। আর অ্যাডমিশনও এই সেম কোশ্চেনগুলো আসে। তো এই প্রশ্নগুলো আমি এখন আর দেখবো না, যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা একবারে দেখে ফেলতে পারো। তবে আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিই যে আমি যে কথাগুলো বলছি তোমার জন্য সেগুলা কতটা বেশি প্রয়োজন। এখানে দেখো একটা প্রশ্ন যে রিডিউসিং সুগার কোনটা। ক্লিয়ার? রিডিউসিং সুগার কোনটা? তুমি এখন মনে করো যে রিডিউসিং সুগার কোনটা? আমার স্টার্চ, স্টার্চ কি? স্টার্চ হচ্ছে পলিস্যাকারাইড, সো এটা বাদ। সেলুলোজ, সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে পলিস্যাকারাইড, সো এটা বাদ। সুক্রোজ কি? সুক্রোজ ডাইস্যাকারাইড, কিন্তু আমরা ব্যতিক্রমী বলছিলাম জাস্ট দুইটা, সেগুলোর মধ্যে কি সুক্রোজ আছে? নাই, সো এটাও বাদ। বাকি থাকে কি? গ্লুকোজ। আবার আমরা জানি গ্লুকোজ মনোস্যাকারাইড, তাহলে গ্লুকোজ। তাহলে দেখো অনেক কঠিন একটা প্রশ্নের উত্তর তুমি পারছো, অনেক কঠিন একটা প্রশ্ন কিন্তু এটা, যে প্রশ্নটা তুমি পারছো। বাকিগুলা মোটামুটি সহজ কোশ্চেন, এগুলা অত পেঁচানো কিছু নাই। এরপরে দেখো কিছু কিছু প্রশ্ন হবে খুবই সহজ, যেমন এই যে গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত, জাস্ট মাথা ঠান্ডা রাখবা, মোর দ্যান এনাফ। এরপরে দেখো অধিকাংশ মিষ্টি ফলে মুক্ত অবস্থায় কোন মনোস্যাকারাইড পাওয়া যায়? ফ্রুট সুগার কোনটা ছিল? ফলে কোনটা ছিল? সেটা ছিল হচ্ছে ফ্রুক্টোজ। আবার সেম কোশ্চেন দেখো, নিচের কোনটি বিজারক শর্করা অথবা রিডিউসিং সুগার? তাহলে কোনটা? গ্লাইকোজেন। এটা কি? এটা হচ্ছে একটা, আমরা জানি এটা পলিস্যাকারাইড, সো এটা বাদ। সুক্রোজ বাদ, বাকি থাকে মল্টোজ আর সেলোবায়োস। এই দুইটাই কিন্তু রিডিউসিং, এর মধ্যে সেলোবায়োস আংশিক রিডিউসিং, মল্টোজ হচ্ছে সম্পূর্ণ রিডিউসিং। যেই কথাটা তোমাকে তখনই আমরা বললাম যে ওইখানে একটা ব্যতিক্রম আছে। তাহলে তুমি কোনটা দাগাবা? অবশ্যই যেটা ফুল রিডিউসিং সেটা দাগাবা। ক্লিয়ার? বাস, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কার্বোহাইড্রেট পার্টের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো যদি তুমি কভার করো তাহলেই হচ্ছে তুমি ধরে রাখতে পারো তুমি অনেক কিছু শিখে গেছো। আমি তাহলে কি কি বললাম, তোমাদেরকে কি কি শিখতেই হবে আমার ক্লাস থেকে, অ্যাকচুয়ালি কি কি শিখে যেতে হবে। একটা হচ্ছে অনুপাতটা কত ছিল, তারপরে কি কি ভাগে ভাগ করা যায়, ভাগগুলার উদাহরণ, তার মধ্যে রিডিউসিং আর নন রিডিউসিং এর উদাহরণটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর কোনটা মনোস্যাকারাইড কোনটা ডাইস্যাকারাইড কোনটা পলিস্যাকারাইড এটাও তোমার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট, এরপরে আমি কি বললাম, এরপরে তোমাকে আমি মনোস্যাকারাইড পড়তে বলছি 4টা, ডাইস্যাকারাইড পড়তে বলছি 3টা, পলিস্যাকারাইড এখানে একটা ছিল কিন্তু আমি পড়তে বলছি 3টা। বাস, তুমি জাস্ট এগুলা পড়বা, তাহলে তোমার কার্বোহাইড্রেটের একটা পারফেক্ট প্রিপারেশন শেষ হয়ে যাবে। সাথে অনুশীলনীর প্রশ্নগুলো একটু দেখবা, আর সাথে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো দেখবা, কারণ প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলাই কন্টিনিউয়াসলি রিপিট হবে। তাহলে আমরা নেক্সটে যাব হচ্ছে লিপিডে। আচ্ছা, লিপিড থেকেও এটা একটা হিউজ টপিক, বাট ফার্স্ট তোমাকে যেটা বলছি যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো পড়ো তুমি একটা বেসিক আইডিয়া পেয়ে যাবে অ্যাকচুয়ালি কি আসে কি আসে না। তো এখন লিপিড দেখো, লিপিড থেকে মেইনলি যেটা আসে সেটা হচ্ছে কিছু কিছু লিপিডের কাজ আসে, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এক্সাম্পলগুলো আসে। ঠিক আছে, যে সরল লিপিড কোনটা, তারপরে জটিল লিপিড বা উদ্ভূত লিপিড কোনটা, যৌগিক লিপিড কোনটা, এগুলাই কাজ বলতে কোনগুলো কাজ আসে, যেমন এইচডিএল এলডিএল কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে কোনটা কোনটা পানিতে দ্রবণীয় ভিটামিন আর কোনটা কোনটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। তো আমি মেইনলি জাস্ট এগুলাই ডিসকাস করব, ঠিক আছে, একবারে সবকিছু আমি ডিসকাস করব না। লিপিড দেখো, তাহলে লিপিডের সংজ্ঞাটা তোমরা জানো, তোমরা জৈব যৌগও পড়ছো বারবার খুব ভালো করে।
কি লিপিড বা স্নেহ জাতীয় পদার্থ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, যখন ভাঙবে তখন ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত হবে। এটা আবার জুলজি 3 অধ্যায় যেটা আছে সেটারও পড়া, যে যদি লিপিড ভাঙে কি তৈরি হবে, ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া বলো তো লিপিড কি পানির চেয়ে হালকা নাকি লিপিড পানির চেয়ে ভারী, তুমি যদি একটা লিপিডকে পানিতে দিয়ে দাও সেটা কি পানিতে ভাসবে না? আর যে পানিতে ভাসে তার মানে কি, তার ঘনত্ব পানির চেয়ে কম, এ কারণেই তো ভাসতেছে, তাহলে লিপিড পানির চেয়ে হালকা। এটা তো তোমার মুখস্থ করার প্রয়োজন পড়তেছে না। তো যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এই এক্সাম্পলগুলা, যে কয় ভাগে লিপিডকে আমরা ভাগ করি, সরল লিপিড, তারপরে হচ্ছে তোমার জটিল লিপিড, আর একটা হচ্ছে উদ্ভূত লিপিড। ক্লিয়ার? সরল লিপিড, তারপরে হচ্ছে জটিল লিপিড, আর হচ্ছে উদ্ভূত লিপিড। এর মধ্যে উদ্ভূত লিপিডের উদাহরণটা একবার পরীক্ষায় আসছে, সো এটা খুব ভালো করে মুখস্থ করবা। বাকিগুলোও পড়তে হবে। সরল লিপিডের উদাহরণের মধ্যে তোমাদের স্নেহ, এই যে দুইটা স্নেহ আছে চর্বি আর তেল, এটার পার্থক্যটা প্রায় প্রায় আসে। তো চর্বি আর তেলের পার্থক্যটা কি? চর্বি আর তেলের পার্থক্যটা হচ্ছে একটা রুম টেম্পারেচার কত 25 ডিগ্রি সেলসিয়াসে তরল, আর একটা হচ্ছে রুম টেম্পারেচারে সেটা হচ্ছে কঠিন। তো এখান থেকে একটা ঝামেলার প্রশ্ন, সেটা হচ্ছে নারিকেল তেল অ্যাকচুয়ালি তেল না চর্বি? তোমরা দেখবা শীতের সময় নারিকেল তেল জমে যায়, অর্থাৎ টেম্পারেচার কমে গেলে জমে যায়, অর্থাৎ এটা কি তেল না চর্বি? তোমরা যেটা বুঝতে পারছো অ্যাকচুয়াল সেটা, এটা হচ্ছে চর্বি। এরপরে দেখো মোম। ক্লিয়ার? মোম হচ্ছে রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এটার হচ্ছে সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যাটা তোমাকে একটু পড়তে হবে। সালফোলিপিড, গ্লাইকোলিপিড এগুলা ইউজুয়ালি পরীক্ষায় খুবই কম আসে, তাই এগুলা নিয়ে আমি খুব বেশি ডিসকাশনে যাচ্ছি না। এরপরে দেখো স্টেরয়েড। এই জায়গা থেকে আমার কয়েকটা জিনিস বলার আছে যেগুলা তোমার খুব লাগবে, এগুলা খুব খুব বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো এই স্টেরয়েড যেটা আছে, এই স্টেরয়েড কি? এটা হচ্ছে একটা আইসোপ্রিনয়েড যৌগ, অর্থাৎ এটার মধ্যে একটা একক থাকে যেটার নাম হচ্ছে আইসোপ্রিন। এই স্টেরয়েড যৌগগুলা কিন্তু অনেক ধরনের আছে, যেমন কি কি আছে, যেমন হচ্ছে তোমার বিভিন্ন হরমোন আছে, টেস্টোস্টেরন আছে, ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, আবার বিভিন্ন তোমার ভিটামিন যেগুলো আছে, কিছু কিছু ভিটামিনও আবার স্টেরল ভিটামিন। নেক্সট দেখো তোমার কোলেস্টেরল, এই শব্দটা তোমাদের খুব খুব খুবই পরিচিত, যে কোলেস্টেরল কি জিনিস আমরা সবাই জানি। তো এই কোলেস্টেরলটার জন্য কি হয়, তোমার যে ব্লাড ভেসেলগুলো আছে এই ব্লাড ভেসেলগুলোতে কোলেস্টেরলগুলো জমা হয়। তোমার যদি কোনো কারণে রক্তে কোলেস্টেরল অনেক বেড়ে যায় তখন ব্লাড ভেসেলে কোলেস্টেরলগুলো জমা হয়। তো দেখো ব্লাড ভেসেলে যদি কোলেস্টেরলটা জমা হয় তাহলে আগে যে পরিমাণ ব্লাড এই জায়গাটাতে যেত, এখন কি যেতে পারবে? এখন কিন্তু আর যেতে পারবে না। আর যেহেতু যেতে পারবে না, আলটিমেটলি এই জায়গাটা কি হবে? এই জায়গাটা অসুস্থ হয়ে যাবে। তো এরকম রোগগুলো আমাদের যে হৃদরোগ আছে, কার্ডিওভাস্কুলার ডিজিজ যেগুলো আছে, যেমন হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক, তারপরে তোমার অ্যানজাইনা, হার্টের বিভিন্ন সমস্যা কিন্তু এই কোলেস্টেরল বেশি থাকলে হয়। তো এখন এই কোলেস্টেরলগুলা আবার কয়েক ধরনের হইতে পারে, তার মধ্যে তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখবা সব সময়, একটা হচ্ছে এইচডিএল আর একটা হচ্ছে এলডিএল, হাই ডেনসিটি লিপোপ্রোটিন আর লো ডেনসিটি লিপোপ্রোটিন। তো যেটা হাই ডেনসিটি লিপোপ্রোটিন এটাকে বলা হয় হচ্ছে গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল। ক্লিয়ার? আর যেটা লো ডেনসিটি লিপোপ্রোটিন এটাকে বলা হয় হচ্ছে ব্যাড কোলেস্টেরল। তো কোনটা তোমার বেশি থাকা ভালো? এইচডিএল বেশি থাকা ভালো, আর এলডিএল বেশি থাকা খুবই খারাপ। তাহলে তোমার একটা প্রশ্ন পরীক্ষায় বারবার আসে যে হৃদরোগের ঝুঁকি বাড়ায় নিচের কোনটি, এইচডিএল নাকি এলডিএল? কোনটা বাড়ায়? আমি ব্যাড কোলেস্টেরল কোনটাকে বলছি? এলডিএল কে বলছি। অর্থাৎ কোলেস্টেরল কোনটা বাড়লে বেশি ডেঞ্জারাস? এইচডিএলটা বাড়লে বেশি ডেঞ্জারাস। তো তুমি যদি স্নেহ থেকে জাস্ট এই লাইনটাও শিখে যেতে পারো তাইলেও আমি মনে করবো যে আমার ক্লাস নেওয়াটা সার্থক, আমি অনেক কিছু তোমাকে জানাইতে পারছি। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক 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 বেশি। তো নেক্সট দেখো আমার টারপিন আছে আর একটা হচ্ছে রাবার আছে। তো টারপিন কি জিনিস আমরা জানি, যখন দেখবা কোনো হচ্ছে জিনিস বার্নিশ করে তো রং যেটা আছে সেটাকে হচ্ছে একটা তেলের মধ্যে গোলায়, এই যে তেলের মধ্যে গোলায় সেটার খুব সুন্দর একটা স্মেল আছে, ঠিক আছে? আমাদের অনেকেরই স্মেলটা পছন্দ, আমার তো পার্সোনালি অনেক পছন্দ, এই যে তেল থেকে যখন রং করে রঙের পরে যে গন্ধটা আসে। তো এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি টারপিন। তোমরা জাস্ট মাথায় রাখবা টারপিনও কি, এটাও আইসোপ্রিনয়েড, কয়টা একক থাকে। ক্লিয়ার? আবার রাবার কি, রাবারও আইসোপ্রিনয়েড, বাট এখানে কতগুলা থাকে? 3000 থেকে 60,000। রাবার জাতীয় উপকরণ তৈরিতে রাবার ব্যবহৃত হয়, আর রাবার গাছের বৈজ্ঞানিক নামটা যদি তোমরা একটু পড়তে পারো সেটা তোমাদের জন্য খুবই ভালো হয়, ঠিক আছে? সেটার নাম হচ্ছে হ্যাভিয়া। এখন দেখো সরল লিপিডের উদাহরণ 9 কোনটা? তো আমরা যখন সরল লিপিড পড়ছি আমরা তিনটা জিনিস পড়ছিলাম, একটা হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। আবার স্নেহদ্রব্যের মধ্যে ছিল তেল চর্বি আর আলাদা মোম তো আছে, তাহলে রাবার, এই রাবারটা হচ্ছে আমার সরল লিপিডের উদাহরণ 9। ক্লিয়ার? এছাড়াও কিছু প্রশ্ন এখানে
পরে দেওয়া আছে, এগুলো আমি এখনই তোমাকে বলে দেই। একটা আমি বলছি এইচডিএল, আর একটা হচ্ছে এলডিএল। এরপরে একটা হচ্ছে লিপিডের বৈশিষ্ট্য, লিপিড কি পানির চেয়ে ভারী নাকি লিপিড পানির চেয়ে হালকা। তোমরা খুব ভালো করেই জানো লিপিড পানির চেয়ে ভারী না হালকা। পরীক্ষায় একটু মাথাটা খাটাবা যে তোমার বেসিক যেই জ্ঞানটা আছে, বা সারা জীবন তুমি ধরো 20 বছর বয়সে পরীক্ষা দিচ্ছ, 19 বছর তো তুমি জীবন দেখছো, 19 বছর বামে ডানে অনেক কিছু দেখছো, এগুলা দেখেও অনেক কিছু উত্তর করা যায়। ক্লিয়ার? এগুলা দেখেই জাস্ট তুমি অনেক কিছু উত্তর করতে পারবা, মাথা যেন পরীক্ষায় ঠান্ডা থাকে। এছাড়া বিভিন্ন ভিটামিনের কথা বললাম, যে আমরা জানি চর্বিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে, এ, ডি, ই, কে। আর পানিতে দ্রবণীয় ভিটামিন কি কি আছে, ভিটামিন বি আর ভিটামিন সি। সো তুমি এই প্রশ্নগুলাই জাস্ট মনে রাখো ক্লাস থেকে, দ্যাটস মোর দ্যান এনাফ। তাহলে কি কি ফ্যাট কি কি দিয়ে তৈরি হয়, কার্বোহাইড্রেট, হাইড্রোজেন, অক্সিজেন। কোনো নাইট্রোজেন আছে কি? নাই। পানির চেয়ে হালকা না ভারী? পানির চেয়ে হালকা। কি কি ভাগে ভাগ করা যায়, সরল, যৌগিক, উদ্ভূত। এগুলার উদাহরণ আমরা মুখস্থ করে নিব, যে সরল কোনটা কোনটা, যৌগিক কোনটা কোনটা, উদ্ভূত কোনটা কোনটা। কাজ যদি এখন মুখস্থ না হয় কোনো সমস্যা নাই, জোর করতে হবে না, জাস্ট উদাহরণগুলো মুখস্থ রাখো। নেক্সট রাবার, রাবার টপিকটা আমি একটু ভালো করে পড়ে ফেলবো, এইচডিএল আর এলডিএল আমি একটু ভালো করে পড়ে ফেলবো। তাহলে এই যে যেটুকু জানতে পারলাম, এইটুকু দিয়েই আমার প্রি অ্যাডমিশনে অনেক অনেক কিছু জানা হয়ে গেছে। আমি অন্তত 50,000 স্টুডেন্টের চেয়ে অনেকটা এগিয়ে যাব। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাব হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, তাহলে অ্যামিনো অ্যাসিড শব্দটাকে যদি ভাঙো, দুইটা পার্ট পাওয়া যায়, একটা হচ্ছে অ্যামিন আর একটা হচ্ছে অ্যাসিড। ক্লিয়ার? তাহলে অ্যামিনো অ্যাসিড কোনটাকে বলে, যেটার দুই দিকে দুই গ্রুপ থাকে, একদিকে থাকে হচ্ছে অ্যামিন গ্রুপ আর আরেক দিকে কি গ্রুপ থাকে, আরেক দিকে থাকে হচ্ছে তোমার অ্যাসিড গ্রুপ। ক্লিয়ার? তাহলে এই যে দুই গ্রুপ যেখানে একসাথে থাকবে ওইটাকেই আমরা বলবো অ্যামিনো অ্যাসিড। তো এখান থেকে যা যা পড়তে হবে, খুব অল্প পড়া বাট খুব ইম্পর্টেন্ট পড়া, প্রতি বছরই তোমার পরীক্ষায় এই প্রশ্নটা আসে। তো যেগুলা বলবো সেগুলাই জাস্ট একটু নোট করবা, এর বেশি কিছু পড়ার দরকার নেই। দেখো, আমরা যদি বলি অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড কত প্রকার, অ্যামিনো অ্যাসিড কত প্রকার, মানে গোটা পৃথিবীতে কত প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, অসংখ্য প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ক্লিয়ার? অসংখ্য প্রকারের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ধরো এখানে হচ্ছে 5টা আর, তুমি এখানে আরেকটা আর যোগ করে দিলা, তাইলে তো নতুন একটা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে গেল। তাইলে পৃথিবীতে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা অসংখ্য, কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দেহে কত ধরনের পাওয়া যায়, সেটা পাওয়া যায় 28-এর কিছু বেশি, সেটা পাওয়া যায় 28-এর কিছু বেশি। আর এই 20টা কি করে, এই 20টা হচ্ছে প্রোটিন তৈরি করে, এই 20টাই মেইনলি প্রোটিন তৈরি করে। তাহলে আমাদের জন্য এই 20টা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই পার্টটা স্লাইড খেয়াল না করে আমার জাস্ট কথাগুলো খেয়াল করো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি বেসিক মেইনলি মাথায় রাখবো যে প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড কত ধরনের, 20 ধরনের। প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড কত ধরনের, 20 ধরনের। এর মধ্যে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অথবা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। কেন? কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলা বডি তৈরি করতে পারে না। তো যেহেতু বডি তৈরি করতে পারে না, সেগুলো অবশ্যই তোমার বাইরে থেকে খেতে হবে, এগুলাকে বলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সংখ্যা কত? অ্যাডাল্ট হিউম্যানে এটার সংখ্যা হচ্ছে 8। আর কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে, তুমি যদি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টা খাও, তোমার বডি এগুলা থেকেই নন এসেনশিয়াল গুলা তৈরি করে ফেলবে। তাহলে এই অ্যামিনো অ্যাসিড গুলাকে বলা হয় নন এসেনশিয়াল, এগুলোর সংখ্যা কত? 12। ক্লিয়ার? তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কয়টা? 8টা। নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কয়টা? 12টা। এটা হচ্ছে অ্যাডাল্টে, অর্থাৎ তোমার দেহে। কিন্তু বাচ্চাদের দেহে 2টা হচ্ছে এসেনশিয়াল এক্সট্রা হয়ে যাবে, তাই নন এসেনশিয়াল হবে 10টা, এসেনশিয়াল হবে 10টা। তবে ওগুলোকে অনেক সময় সেমি এসেনশিয়ালও বলা হয়। তো তোমাকে নাম মুখস্থ করতে হবে, অ্যাট লিস্ট এসেনশিয়াল 8টার নাম আর সেমি এসেনশিয়াল 2টার নাম তোমাকে মুখস্থ করতে হবে। কি দিয়ে মুখস্থ করবা? একটা কমন নেমোনিক আছে, পিভিটি, টিম হল। ক্লিয়ার? এই নেমোনিকটা লিখে নাও, এই নেমোনিকটা দিয়েই তোমরা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলো মুখস্থ করে ফেলতে পারবা। তাহলে এই আমার কয়টা গেল? এখানে দেখো 10টা হয়ে গেছে। 10টার মধ্যে এই যে হিস্টিডিন আর আর্জিনিন, এগুলো হচ্ছে সেমি এসেনশিয়াল, বাকি 8টা হচ্ছে আমার এসেনশিয়াল। বাস,
তো এই 10টার বাইরে যা যা আসবে সবই হচ্ছে আমার নন এসেনশিয়াল, আমার ঝামেলা শেষ। এই প্রশ্ন যদি আমি পারি তাহলে আমার অ্যামিনো অ্যাসিডের অ্যাটলিস্ট 80 থেকে 85% প্রশ্ন কভার করা শেষ। ক্লিয়ার? এরপরে দেখো অ্যামিনো অ্যাসিড, আরো একটা প্রশ্ন আসে যে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড কোনটা কোনটা। মাথায় রাখো জাস্ট সিস্টিন আর মিথিওনিন, সিস্টিন মিথিওনিন এগুলো হচ্ছে সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড। কিছু কিছু অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে না, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বলে, উদাহরণগুলো পড়ে ফেলবা। আবার একটা প্রোটিন আছে হাইড্রোক্সিপ্রোলিন, যেটা খুব কম পরিমাণে পাওয়া যায়, এটাকে বলা হয় বিরল অ্যামিনো অ্যাসিড। তো এখন দেখো আমাদের কিছু কিছু প্রোটিন আছে যেগুলোকে বলা হয় ফার্স্ট ক্লাস প্রোটিন, আর কিছু কিছু প্রোটিন আছে যেগুলোকে বলা হয় সেকেন্ড ক্লাস প্রোটিন। সহজ কথায় প্রাণী থেকে যে প্রোটিনগুলো আসে সেগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন, আর উদ্ভিদ থেকে যে প্রোটিনগুলো আসে সেগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। কেন? কারণ প্রাণীর প্রোটিনগুলোতে সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, বাট উদ্ভিদের গুলাতে সব ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় না। এই কারণে এটাকে বলা হয় ফার্স্ট ক্লাস, এটাকে বলা হয় সেকেন্ড ক্লাস। তাহলে দেখো আমি যদি অ্যামিনো অ্যাসিডটাকে সামারাইজ করি, যে তোমার কতটুকু অবশ্যই প্রি অ্যাডমিশন কোর্স থেকে জেনে যেতে হবে বা আমার ক্লাস থেকে জেনে যেতে হবে, সেটা হচ্ছে প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড কত প্রকার, সেটা হচ্ছে 20 প্রকার। ক্লিয়ার? এর মধ্যে কয় ভাগে ভাগ করি? 2 ভাগে, একটা হচ্ছে অত্যাবশ্যকীয় আর একটা হচ্ছে অনত্যাবশ্যকীয়। অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল কয়টা? 8টা। অনত্যাবশ্যকীয় কয়টা? 12টা। আর শিশুদের ক্ষেত্রে 2টা অনত্যাবশ্যকীয় আবার অত্যাবশ্যকীয় হয়ে যায়, সেগুলোকে আমরা কি বলি? সেমি এসেনশিয়াল। ক্লিয়ার? সেমি এসেনশিয়াল। আর কি দিয়ে মনে রাখবো? সেটা হচ্ছে পিভিটি, টিম, হল, এটা দিয়ে তোমরা মুখস্থ রেখে ফেলবা। এই 2টা হচ্ছে সেমি এসেনশিয়াল, বাকি 8টা হচ্ছে এসেনশিয়াল। তো এখন যদি আমি তোমাকে একটা প্রশ্ন দেখাই, বেশি আগের না, 17-18, ঠিক আছে? তাহলে আমার সময় এই যে প্রশ্নটা আসছিল, নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়? অর্থাৎ নিচের কোনটি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড নয়? এই যে দেখো আমরা পিভিটি, টিম হল পড়ছি না, এই যে ফিনাইল অ্যালানিন হচ্ছে পি, তারপরে হচ্ছে এই যে থ্রিওনিন হচ্ছে টি, আর এই যে লাইসিন এটা হচ্ছে এল, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ঠিক আছে? মিথিওনিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান, ভ্যালিন, এই হচ্ছে তোমাকে এগুলো মুখস্থ রাখতেই হবে। আর এটা যদি পারো তাহলে অনেকগুলা প্রশ্নই তুমি পারবা। আচ্ছা, এরপরে কি বলছে? অ্যামিনো অ্যাসিডের কাজ নয়। তো এটা যদি মুখস্থ রাখতে পারো ভালো, আর আপাতত যদি মুখস্থ না রাখতে পারো খুব বেশি সমস্যা নাই, তবে তুমি দেখলেই বুঝতে পারবা যে অ্যামিনো অ্যাসিডের কাজ নয় কোনটা। অ্যামিনো অ্যাসিড কি গ্লিসারল তৈরিতে সাহায্য করে? আমরা জানি করে না। অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে সাহায্য করে। তারপরে আবার দেখো প্রোটিন থেকে মোট কতটি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়? যেহেতু 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে, তাহলে প্রোটিন থেকে আমরা 20 ধরনের অ্যামিনো অ্যাসিডই পাবো। আচ্ছা, তাহলে নেক্সট গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে প্রোটিন অথবা আমিষ। তাহলে আমরা কার্বোহাইড্রেট কভার করছি, লিপিড কভার করছি, অ্যামিনো অ্যাসিড কভার করছি, আর 2টা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে এনজাইম। প্রোটিন থেকে যদি আমি বলি মেডিকেল কোশ্চেন কোন জায়গা থেকে হয়, কথাগুলা খেয়াল করো। প্রোটিন থেকে তোমার মেইন কোশ্চেন হচ্ছে খুব অল্প। যেমন ফার্স্ট কোশ্চেন কি? প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। পলিপেপটাইড কোনটাকে বলে? প্রোটিন কোনটাকে বলে? আর একটা পেজ আছে যেই পেজের মধ্যে কি কি দেওয়া আছে? বিভিন্ন ধরনের প্রোটিনের উদাহরণ। তো সবগুলা উদাহরণ যদি মুখস্থ করে ফেলতে পারো তাইলে ধরে ফেলতে পারো যে প্রোটিনের 95% পড়া তোমার শেষ। তবে এগুলো মুখস্থ রাখা অ্যাকচুয়ালি অনেক অনেক কঠিন। ক্লিয়ার? যেমন প্রোটিনকে আমরা কয় ভাগে ভাগ করি? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, আরেকটা হচ্ছে উদ্ভূত প্রোটিন। ক্লিয়ার? সরল প্রোটিন, যুগ্ম প্রোটিন, উদ্ভূত প্রোটিন। এখান থেকে তোমার সরল প্রোটিন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখবা একটা বিশাল বড় পেজ, সেটার মধ্যে 7 ধরনের প্রোটিন আছে। এই 7 ধরনের প্রোটিনের ভিতরে যা যা প্রশ্ন আছে সবকিছু তোমার পরীক্ষায় আসতে পারে। তো সরল প্রোটিনটা খুব ভালো করে পড়ে ফেলবা, এখনই এটা মুখস্থ করার চেষ্টা করবা যতটা পারা যায় আর কি। তোমার তো এখনই সবকিছু পড়ে ফেলতে হচ্ছে না, যতটা পারা যায়। আর উদ্ভূত প্রোটিনের উদাহরণও একবার পরীক্ষায় আসছে, তাইলে এটাও আমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে প্রোটিন থেকে 2টা জিনিস ভালো করে পড়তে বলছি, ওই যে প্রোটিন কি দিয়ে তৈরি হয়, কোথা থেকে কি হচ্ছে। যেমন আরো এক ধরনের প্রশ্ন দেখো, সেটা হচ্ছে এই যে প্রোটিনে এক্সট্রা একটা কি থাকে? নাইট্রোজেন থাকে। এটা কিন্তু সবখানে থাকে না। কত পার্সেন্ট থাকে? ইউজুয়ালি 16% থাকে। আরেকটা জিনিস দেখো, প্রোটিন কোথায় তৈরি হয়? এটা রাইবোজোমে তৈরি হয়। এগুলো আমরা জানি, এগুলো নিয়ে আলাদাভাবে বলার তেমন কিছু নাই। এরপরে দেখো এই যে সরল প্রোটিন, সরল প্রোটিন থেকে যা যা আছে, ঠিক আছে, সব প্রশ্নই ইম্পর্টেন্ট। যুগ্ম প্রোটিন, উৎপাদিত প্রোটিন, এগুলাও খুব 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 বেশি ইম্পর্টেন্ট।
তো এখন দেখো আমি একবারে প্রশ্ন কয়েকটা দেখি, যেই টপিকগুলো বললাম এগুলাই অ্যাকচুয়ালি ভালো করে পড়বা, প্রোটিন থেকে তোমার এগুলাই খুব বেশি লাগবে। যে নিচের কোনটি সরল প্রোটিনের উদাহরণ নয়। এই যে দেখো সরল প্রোটিন থেকে প্রশ্নটা করছে। সরল প্রোটিন অ্যাকচুয়ালি 7 ধরনের, সরল প্রোটিন 7 ধরনের। তবে আমি যদি প্রশ্নটা পড়ি তাইলে কিন্তু আমি বুঝতে পারবো। ধরো লিপোপ্রোটিন, লিপোপ্রোটিনে কয়টা পার্ট আছে? 2টা পার্ট, একটা হচ্ছে লিপো আর একটা হচ্ছে প্রোটিন, অর্থাৎ এখানে লিপিডও আছে প্রোটিনও আছে। তাইলে অবশ্যই এটা সরল প্রোটিন না, এটার সাথে কোনো কিছু যুক্ত আছে, এটা যুগ্ম প্রোটিন। ক্লিয়ার? তবে এত সহজ প্রশ্ন সব সময় করে না, যেমন গত বছর প্রশ্নটাও অনেক কঠিন হয়েছে। আচ্ছা, এরপরে দেখো যে নিচের কোনটি সরল প্রোটিন নয়। এই যে দেখো গ্লাইকোপ্রোটিন, এই শব্দটা খেয়াল করো, গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো মানে কি? গ্লুকোজ, প্রোটিন মানে কি? প্রোটিন, অর্থাৎ এখানে গ্লুকোজ একসাথে আছে। নিচের কোনটি গ্লোবিউলার প্রোটিন নয়? এখানে দেখো হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, অর্থাৎ এই দুইটা অবশ্যই গ্লোবিউলার প্রোটিন, এই দুইটা অ্যান্সার হবে না। তুমি জাস্ট বাকি দুইটা একটু খেয়াল করে নিবা, তাহলেই হলো। এই প্রশ্নটা প্রায় আসে যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড এই যে কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে। আমরা জানি কোন বন্ধন? পেপটাইড বন্ধন। আর গ্লাইকোসাইডিক বন্ধন কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে দুইটা মনোস্যাকারাইডের মাঝখানে পাওয়া যায়। প্রোটিন গঠন প্রকারের উপর ভিত্তি করে কত প্রকার? অ্যাকচুয়ালি এটা সম্ভবত 4 প্রকার অ্যান্সার হওয়ার কথা, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি আর হচ্ছে কোয়াটারনারি। তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম তোমাকে, যেই টপিকগুলো বলছি তুমি জাস্ট সেগুলা খুব ভালো করে পড়ো। ক্লিয়ার? সবকিছু তোমার পড়তে হবে না, জানতে হবে না। আরো একবার যদি প্রোটিন রিপিট করি, তাহলে প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন রাইবোজোমে তৈরি হয়। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। কত ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়? 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। কোন বন্ড থাকে দুইটার মাঝখানে? পেপটাইড বন্ড থাকে। প্রোটিনকে কত ভাগে ভাগ করা যায়? সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, উদ্ভূত প্রোটিন। কোনটা সরল আর কোনটা যৌগিক নাম পড়লেই কিন্তু বুঝতে পারবা। গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন, সালফোপ্রোটিন। এর মানে কি? প্রত্যেকটার সাথে কিন্তু একটা পার্ট আছে, বা মেটালোপ্রোটিন। তো যেটা মেটালোপ্রোটিন সেটা প্রোটিন প্লাস একটা মেটাল। তাহলে বোঝা যাচ্ছে যে যৌগিক প্রোটিন কিন্তু আমি নাম দেখেই চিনতে পারবো। আর সরল প্রোটিন যে 7টা আছে ভাইয়া, তোমার জন্য এগুলো খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ইভেন গত বছরের যে প্রশ্ন আসছে সেটার মধ্যেও একটা প্রশ্ন আসছে যে নিচের কোনটি পানিতে দ্রবণীয়। ক্লিয়ার? নিচের কোনটি পানিতে দ্রবণীয় প্রোটিন। সো খুব ভালো করে এগুলা পড়ে ফেলতে হবে। যেইটুকু বলছি তুমি যদি সেইটুকুই পড়ো তাহলেই তোমার মোর দ্যান এনাফ। এরপরে আমরা চলে যাই হচ্ছে এনজাইমে। ক্লিয়ার? তাহলে আমাদের নেক্সট টপিক, আমরা নেক্সটে যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এনজাইমস। আচ্ছা, এনজাইম থেকে ফার্স্ট একটা কোশ্চেন তো তোমাদেরকে বলে দিই অ্যাকচুয়ালি এনজাইম থেকে কি কি আসে। এনজাইম থেকে তোমরা এনজাইমের বৈশিষ্ট্য খুব ভালো করে পড়বা। এরপরে হচ্ছে কিছু কিছু এনজাইমের ব্যবহার আছে। বইয়ের মধ্যে নতুন বইয়ে দেখবা কি অ্যাকচুয়ালি 3-4 পৃষ্ঠা ধরে বিভিন্ন এনজাইমের আলাদা আলাদা অনেক কাজ দিছে। তোমরা এগুলার চেয়ে একবারে শেষে দেখবা 15-16টা পয়েন্ট, যে কোনটা পনির তৈরিতে, কোনটা ছানি অপসারণে, ওই 16টা পয়েন্ট বা 15টা পয়েন্ট ভালো করে পড়বা, ওইখান থেকে প্রশ্ন আসে বেশি। তো ওগুলা এই মুহূর্তেই মুখস্থ করে নাও, এখনই ওই পার্টটা মুখস্থ করে নাও, তাহলেই তোমার হয়ে যাবে। এরপরে কি? এরপরে হচ্ছে এনজাইমের টাইপস, কি কি ধরনের এনজাইম আছে, আর এনজাইম থেকে তোমার অনেকগুলা সংজ্ঞা আছে। ঠিক আছে? ওই সংজ্ঞাগুলা তোমাকে ভালো করে পড়তে হবে। তো এই পৃষ্ঠা থেকে যদি আমি পড়ি, তাহলে এই পৃষ্ঠা থেকে আমি মেইনলি এনজাইম সম্পর্কে যেগুলো বলবো তোমরা সবই জানো। যে এনজাইম কি দিয়ে তৈরি হয়? এনজাইম প্রোটিন দিয়ে তৈরি হয়। এনজাইমকে কি বলা হয়? জৈব প্রভাবক, অর্থাৎ যা প্রভাবক তাই এনজাইম, বাট যেটা হিউম্যান বডি থেকে যে প্রভাবকটা তৈরি হবে সেটাকে আমরা এনজাইম বলবো। ক্লিয়ার? যদি হিউম্যান বডি থেকে তৈরি না হয় তাহলে আমরা ক্যাটালিস্ট বা প্রভাবক বলবো, কিন্তু এনজাইমস বলবো না। এনজাইম কেমন? এনজাইম হচ্ছে কলয়েড ধরনের পদার্থ, 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্রিস্টালয়েড আর একটা হচ্ছে কলয়েড। এনজাইম হচ্ছে কলয়েড ধরনের। বাস, এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার গতিকে বাড়ায় দিবে, কিন্তু নিজে বিক্রিয়া শেষে কেমন থাকবে? নিজে বিক্রিয়া শেষে কোনো পরিবর্তন হবে না। তো একটা জিনিস হচ্ছে এনজাইম, আরেকটা জিনিস হচ্ছে কোএনজাইম। ক্লিয়ার? দুইটার মধ্যে ডিফারেন্সটা অ্যাকচুয়ালি কি? দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? দেখো, এনজাইমকে যদি আমরা বলি তাহলে এনজাইম হইতে পারে মেইনলি কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে। তাহলে শুধু প্রোটিন দিয়ে তৈরি হইতে পারে। এনজাইম শুধু প্রোটিন দিয়ে তৈরি হইতে পারে, সেটাকে বলা হয় সরল এনজাইম। যদি
শুধু প্রোটিন থাকে, অন্য কোনো কিছু না থাকে, সেটা হচ্ছে আমার সরল এনজাইম। যদি প্রোটিনের সাথে কোনো নন প্রোটিন পার্ট থাকে, এরকমও এনজাইম হইতে পারে যে তার বেসিক পার্টটা হচ্ছে প্রোটিন, তার সাথে নন প্রোটিন কোনো একটা কিছু যুক্ত আছে, তো এটাকে আমরা বলবো যৌগিক এনজাইম বা কনজুগেটেড এনজাইম। ক্লিয়ার? যদি শুধু প্রোটিন থাকে সরল এনজাইম, যদি কিছু যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলবো কনজুগেটেড এনজাইম। তো এই কনজুগেটেড এনজাইমের যে প্রোটিন পার্ট, এটাকে বলে হচ্ছে অ্যাপো এনজাইম, এটাকে বলে অ্যাপো এনজাইম। আর নন প্রোটিন পার্টটা যেটা আছে সেটা যদি হচ্ছে তোমার মেটাল হয়, সেটা হইতে পারে অর্গানিক অ্যাকচুয়ালি অথবা ইনঅর্গানিক। ঠিক আছে? যদি জৈব পদার্থ হয় তাহলে আমরা এটাকে বলবো কোএনজাইম, আর যদি অজৈব পদার্থ হয়, ইনঅর্গানিক হয়, মেটালস হয়, সেটাকে আমরা বলবো কোফ্যাক্টর। তাহলে দেখো অনেকগুলা সংজ্ঞা তোমাদেরকে পড়াইছি, এগুলো তোমাদের পরীক্ষায় ক মার্কের জন্য আসতে পারে, অ্যাডমিশনে এমসিকিউ বা বোর্ডে এমসিকিউ হিসাবেও আসতে পারে। তাহলে কি কি? একটা হচ্ছে প্রোটিন প্লাস হচ্ছে নন প্রোটিন। যদি শুধু প্রোটিন দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো সরল এনজাইম। যদি প্রোটিন প্লাস নন প্রোটিন থাকে তাহলে আমরা এটাকে বলবো কনজুগেটেড এনজাইম। যদি কনজুগেটেড এনজাইম হয়, তার সাথে প্রোটিনের সাথে যদি নন প্রোটিন পার্ট থাকে, প্রোটিন পার্টটাকে আমরা বলবো অ্যাপোপ্রোটিন, আর নন প্রোটিন পার্টটাকে আমরা বলবো কি? যদি অর্গানিক হয় তাহলে কোএনজাইম, আর যদি ইনঅর্গানিক হয় তাহলে কোফ্যাক্টর। তাইলে সবগুলো সংজ্ঞা যদি শিখতে পারো অনেক কিছু তুমি জেনে গেছো। এখন দেখো, তাহলে বেসিক একটা ডিফারেন্স তো বললামই যে এনজাইমস হচ্ছে প্রোটিন আর কোএনজাইম হচ্ছে নন প্রোটিন। তো আমরা জানি যদি আমি তাপ প্রয়োগ করি কোনটা নষ্ট হয়? প্রোটিন নষ্ট হয় নাকি নন প্রোটিন নষ্ট হয়? প্রোটিন নষ্ট হয়। তুমি ডিমের মধ্যে তাপ দিবা, দেখবা ডিম রান্না হয়ে গেছে, এটাকে আর আগের অবস্থায় ফিরায় আনতে পারবা না। তাহলে প্রোটিনটা তাপ দিলে নষ্ট হয়ে যায়, প্রোটিন তাপ দিলে নষ্ট হয়ে যায়। আর এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে, কিন্তু কোএনজাইম কখনোই স্বতন্ত্রভাবে কাজ করতে পারবে না, তার কাজ করার জন্য এনজাইমস লাগবে। আর আরেকটা কি? সেটা হচ্ছে এনজাইম কখনোই ভিটামিন হিসেবে কাজ করে না, বাট কোএনজাইম, যেমন ভিটামিন B2, এটা সম্ভবত ভিটামিন, এটা এবং কোএনজাইম। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো আমরা একটু পড়ে ফেলি। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, এই যে দেখো, নিচের কোনটি এনজাইমের কাজের সাথে সংশ্লিষ্ট নয়? তাহলে এনজাইমের কাজ কিসের কিসের উপর ডিপেন্ড করে, এটার হেডলাইনগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবা। ভিতর থেকে তো পড়বাই, বাট হেডলাইনগুলো মুখস্থ করবা, মাথায় রাখবা। অ্যাডমিশনের সময় কিছু কিছু জিনিস অ্যাকচুয়ালি আমার কথা কেন শুনতে হবে, তোমার পড়া তো সব বইয়ে আছে, সো আমি তো, তুমি বই যদি পড়ো তাহলেই হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জিনিস তুমি পড়বা না, এটা আমার নর্মাল টেন্ডেন্সি, আমি সেগুলো মুখস্থ করব না। যদি আজকে আমার বলে একটা টপিক দেওয়া থাকে যে এনজাইমের কার্যকারিতার উপর বিভিন্ন প্রভাবকের প্রভাব, ওগুলার হেডলাইন কিন্তু তুমি পড়বা না, এটা আমি জানি। তুমি পড়বা টেম্পারেচার, যে এত ডিগ্রি হইলে নষ্ট হয়ে যায়, এত ডিগ্রির উপরে হইলে নষ্ট হয়, এত ডিগ্রির নিচে হইলে এই থাকে ওই থাকে, তুমি সব পড়ে ফেলবা, আলটিমেটলি তুমি কিন্তু হেডলাইনগুলো পড়বা না। তবে কিছু কিছু টপিকে এই হেডলাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে হচ্ছে কত ডিগ্রির উপরে এনজাইম নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাহলে এই দুইটা কিন্তু সেম জায়গা থেকে কোশ্চেন করছে। ক্লিয়ার? এটাও যেখান থেকে, এটাও সেখান থেকে, বাট এটা হেডলাইন দিয়ে আর এটা হেডলাইনের ভিতর থেকে। এরপরে দেখো, নিচের কোনটি উৎসেচকের উপাদান? আমরা জানি এনজাইমস আর প্রোটিনস, অল এনজাইমস আর প্রোটিনস, কোনো ব্যতিক্রম নাই। এরপরে হচ্ছে বলছে নিচের কোনটি এনজাইমের বৈশিষ্ট্য নয়? ক্লিয়ার? আচ্ছা, এনজাইম হলো প্রোটিন, তাহলে এটা বৈশিষ্ট্য। এনজাইমস হচ্ছে কলয়েড, এটাও আমরা জানি বৈশিষ্ট্য। এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয়। সব এনজাইম সব পিএইচে কাজ করবে না। তোমার যে স্টোমাকের এনজাইমসগুলো আছে এগুলো হচ্ছে অ্যাসিডিক পিএইচে কাজ করে। ক্লিয়ার? আবার যে ক্ষুদ্রান্তের গুলো আছে সেগুলা অ্যালকালাইন পিএইচে কাজ করে। তুমি যদি পিএইচটা চেঞ্জ করে দাও দেখা যাবে এরা কাজ করতেছে না। তো আলটিমেটলি ফার্স্ট পয়েন্টটা বাকি থাকলো, এরা তাপ সংবেদনশীল নয়, কিন্তু আমরা জানি এনজাইমস তাপ দিলে নষ্ট হয়ে যায়। যেহেতু এনজাইম প্রোটিন, এনজাইম তাপ দিলে নষ্ট হয়ে যাবে, সুতরাং এনজাইম তাপ সংবেদনশীল নয়, কথাটাই হচ্ছে ভুল। এনজাইম তাপ সংবেদনশীল। আচ্ছা, স্লাইডে কিছু কিছু জিনিস একটু ভুল থাকতে পারে, তোমরা বই থেকে যখন পড়বা তোমরা সাথে সাথে মিলাই নিবা। ক্লিয়ার? অথবা হচ্ছে আমাদের সাথে কথা বলবা। এখন দেখো কিছু কিছু খুচরা প্রশ্ন যেগুলা বারবার দেয়, তো স্লাইড মেকার খুব ভালো একটা কাজ করছে, সেটা হচ্ছে এগুলা তোমাদেরকে একসাথে সাজায় দিছে। যে নিউক্লিক অ্যাসিডকে কি বলা হয়? মাস্টার মলিকিউল বলা হয়। কি বলা হয়? মাস্টার মলিকিউল। সবচেয়ে ক্ষুদ্র কার্বোহাইড্রেট কোনটা? মাথায় রাখবা, সবচেয়ে ক্ষুদ্র কার্বোহাইড্রেট হচ্ছে মনোস্যাকারাইড। ক্লিয়ার?
তো এই মনোস্যাকারাইড 3 কার্বন যুক্ত হইতে পারে আর হাইয়েস্ট 9 কার্বন যুক্ত ইউজুয়ালি হইতে পারে। তাহলে 3 কার্বন যুক্ত যে মনোস্যাকারাইড সেটাই সবচেয়ে ছোট, সেটা হচ্ছে ট্রায়োস। গ্রেপ সুগার, গ্লুকোজ পড়ছিলাম আমরা ক্লাসের শুরুতেই, তাহলে আমরা এখন সামারি করে ফেলি। ফ্রুট সুগার, ফ্রুক্টোজ, তাহলে এটাও আমরা পড়ছিলাম। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন কোনটা, সেটা হচ্ছে প্রোটামিন। সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন প্রোটামিন। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় মূলত শুক্রাণুতে। ক্লিয়ার? এটা পাওয়া যায় কোথায়? এটা পাওয়া যায় হচ্ছে স্পার্মে। এরপরে দেখো সুক্রোজ। ক্লিয়ার? সুক্রোজ কোথায় পাওয়া যায়? আমরা জানি আখ থেকে কি তৈরি হয়, আখ থেকে চিনি তৈরি হয়, আর সুক্রোজই তো চিনি, তাইলে এটা উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড প্লাস এটা কিসের? এটা হচ্ছে ক্যান সুগার। ক্লিয়ার? বা ইক্ষু চিনি। ম্যালটোজটা কেমন? আংশিক রিডিউসিং। আর সেলোবায়োসটা কেমন? ঠিক আছে, ফুল রিডিউসিং, আর একটা হচ্ছে আংশিক রিডিউসিং। তো সেলুলোজ, সেলুলোজ কি উদ্ভিদের প্রধান গাঠনিক পদার্থ। আমরা জানি উদ্ভিদ কি দিয়ে তৈরি হয়, উদ্ভিদের পুরাটাই হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। হাইড্রোক্সিপ্রোলিন কি? হাইড্রোক্সিপ্রোলিন হচ্ছে বিরল অ্যামিনো অ্যাসিড। আর প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামফোটেরিক অণু। এখন বিরাট কঠিন একটা শব্দ বলে দিছে, অ্যামফোটেরিক। ক্লিয়ার? অ্যামফোটেরিক এটার মানে অ্যাকচুয়ালি কি? তোমরা যখন পড়ছো, তোমরা একটা শব্দ পড়ছো না, অ্যামফিবিয়া। যদি জুওলজির ফার্স্ট চ্যাপ্টার পড়া হয় তাহলে শব্দটা কিন্তু অবশ্যই পড়ছো। আর ইভেন এই শব্দটা 9, 10 এর বই বা 8 এর বই বা 7 এর বইও আমরা পড়ে আসছি, অ্যামফিবিয়া। তো অ্যামফি শব্দের, অ্যামফিবিয়া মানে কি? উভচর। তাইলে অ্যামফিবিয়া অর্থাৎ এই অ্যামফি শব্দের অর্থ কি? অ্যামফি শব্দের অর্থ হচ্ছে উভয়। অ্যামফি শব্দের অর্থ হচ্ছে উভয়। ক্লিয়ার? এই যে সহজভাবে তোমরা এভাবে মনে রাখতে পারো। তো এখন দেখো প্রোটিন আমরা কি দিয়ে বলছি তৈরি হয়? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দিয়ে। তো অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি কি থাকে? এক পার্টে থাকে হচ্ছে অ্যাসিড, আরেক পার্টে থাকে হচ্ছে অ্যামিন গ্রুপ। আমরা জানি অ্যামিন গ্রুপটা ইউজুয়ালি কি হয়? অ্যামিন গ্রুপটা হয় হচ্ছে তোমার বেসিক। আর কার্বোহাইড্রেট গ্রুপটা কেমন হয়? কার্বোহাইড্রেট গ্রুপটা হয় অ্যাসিডিক। তাইলে কি এর মধ্যে দুই ধরনের বৈশিষ্ট্যই থাকবে, অ্যাসিডিক বৈশিষ্ট্যও থাকবে, বেসিক বৈশিষ্ট্যও থাকবে। তো এই যে এই জিনিসটা প্রোটিন, প্রোটিনই হচ্ছে আমার একটা অ্যামফোটেরিক অণু, অর্থাৎ উভয় ধরনের বৈশিষ্ট্য আছে। এর মধ্যে অ্যাসিডিক বৈশিষ্ট্যও আছে আর এর মধ্যে বেসিক বৈশিষ্ট্যও আছে। আচ্ছা, এগুলো আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে অ্যাকচুয়ালি তোমার সব প্রশ্নগুলোকে কিভাবে কি করতে হবে সেগুলো সাজায় দেওয়া আছে, বা আগের কথাবার্তাগুলাই দেওয়া আছে এবং প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমি মোটামুটি যে টপিকগুলো আছে সেগুলা কভার করে ফেলছি। এখন জাস্ট কিছু কথা শোনো, যেগুলো হচ্ছে তোমার সামারি, অর্থাৎ তোমাকে কি কি শিখতেই হবে এই অধ্যায় থেকে। আমি যদি এই অধ্যায়টাকে ভাগ করি, ক্লিয়ার, তাহলে আমি 3 থেকে 4টা ভাগে ভাগ করতে পারি বড় বড়। আর যদি আমি পেজে ভাগ করি তাহলে এটা তো মোর দেন 40 পেজেস। মোর দেন 40 পেজেস, এখান থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে একটা অথবা দুইটা। তাইলে সব অধ্যায়ে টাচ করারও সুযোগ নাই, ইভেন এই অধ্যায়েরও সব টপিক টাচ করার সুযোগ নাই টিচারের হাতে। ক্লিয়ার? সো কি কি টপিক টাচ করতে পারে, বা ওই যে বললাম যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি এখনই সেগুলাকে কভার করে ফেলবা। তাহলে আমরা আবার যদি শেষ থেকে শুরু করি, এনজাইমস। এনজাইমস থেকে আমি তোমাদেরকে কিছু সংজ্ঞা পড়াইছি, সংজ্ঞাগুলো ভালো করে পড়ে ফেলবা। শেষে অর্থাৎ এনজাইমস কোএনজাইমের যেখানে পার্থক্য দেওয়া আছে বইয়ে, তার আগে কিছু এনজাইমের ব্যবহার দেওয়া আছে, 15-16টা হবে। যে চোখের ছানি অপসারণে কি করতে হয়, তারপরে হচ্ছে কোন এনজাইম ব্যবহার করা হয়, মস্তিষ্কের রক্ত জমাট বাঁধা গলাইতে কোন এনজাইম ব্যবহার করা হয়, ওই 15-16টা পয়েন্ট তোমরা মুখস্থ করে ফেলবা। এনজাইমসের বৈশিষ্ট্য তোমরা পড়বা, এনজাইম কার কার উপর ডিপেন্ড করে, হেডলাইনও পড়বা, হেডলাইনও মুখস্থ করবা, ভিতরের জিনিসও মুখস্থ করবা। তাহলে এই গেল হচ্ছে এনজাইমস। প্রোটিন, প্রোটিন থেকে কি বলছি, ওই যে প্রথমে কমন কিছু প্রশ্ন, কোথায় তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার কোথায় তৈরি হচ্ছে, কি দিয়ে তৈরি হচ্ছে, কোন বন্ড থাকতেছে, এগুলা। আর প্রকারভেদ, এর মধ্যে সরল প্রোটিন, সরল প্রোটিন আর উদ্ভূত প্রোটিন খুব ইম্পর্টেন্ট। তোমার পরীক্ষায় সরল প্রোটিন আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এরপরে দেখো অ্যামিনো অ্যাসিড, বেশি কিছু বলি নাই, অ্যামিনো অ্যাসিড থেকে সংখ্যাগুলা পড়বা, এসেনশিয়ালের নাম পড়বা, নন এসেনশিয়ালের নাম, সেমি এসেনশিয়ালের নাম, অ্যামিনো অ্যাসিড শেষ। এরপরে হচ্ছে তোমার শুরুতে কি ছিল, ফ্যাট ছিল। ফ্যাট থেকে কি বলছি, বৈশিষ্ট্য পড়তে বলছি, তারপরে হচ্ছে প্রকারভেদটা পড়বা, উদাহরণগুলা পড়বা, রাবার, কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, এই টপিকগুলো ভালো করে পড়বা। আর কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট থেকে কি বলছি, কার্বোহাইড্রেটের সংজ্ঞা, বৈশিষ্ট্য আর কাজ পড়তে পারলে ভালো। তবে যদি এই মুহূর্তে মনে হয় যে প্রি অ্যাডমিশনের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাইলে জোর করার প্রয়োজন নাই। আর কি পড়বা, প্রকারভেদটা পড়বা, রিডিউসিং, নন রিডিউসিং খুব ভালো করে পড়বা,
মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড কোনটা, পলিস্যাকারাইড কোনটা, এগুলা খুব ভালো করে পড়বা। মনোস্যাকারাইডের মধ্যে 4টা মনোস্যাকারাইড পড়তে বলছি, ডাইস্যাকারাইডের মধ্যে 3টা, পলিস্যাকারাইডের মধ্যে 3টা। তাহলে এই হচ্ছে আমার তৃতীয় অধ্যায় শেষ। আর মাস্ট যেই জিনিসটা দিয়ে শুরু করবা, ক্লিয়ার, যে জিনিসটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন। এখন অনুশীলনীর প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের যে বইটা আছে, অর্থাৎ আমরা তো হাসান স্যারের বই পড়ি, খুব কম দেওয়া। তো হাসান স্যারের বই শুধু পড়লে চলবে না, অর্থাৎ বই তুমি হাসান স্যারের পড়ো কিন্তু অনুশীলনীর প্রশ্ন সব বইয়ের সলভ করে যাও। এই কথাটা যে বললাম এটা মাথায় ঢুকাবা, গত বছর যারা ঢুকায় নাই তারা কিন্তু লস করছে, ক্লিয়ার। সো অনুশীলনীর প্রশ্ন সব বই থেকে পড়ে ফেলবা। এখন বিভিন্ন বাজারে বই পাওয়া যায়, ইভেন আমাদের যে বইগুলো আছে কিউএন এর সেগুলোর পরেও দেখবা সব এনসিটিভির বইয়েরই, মানে যেগুলার অনুমোদন আছে সেগুলার অনুশীলনীর প্রশ্ন দেওয়া আছে। তো সবগুলার জাস্ট অনুশীলনীর প্রশ্ন পড়বা, এটা মাস্ট। আর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন আছে, প্রিভিয়াস ইয়ারের যে মেডিকেল প্লাস ডেন্টালের প্রশ্নগুলো আছে এগুলা ভালো করে পড়বা। আর আমি যে টপিকগুলা বললাম টপিকগুলা পড়ে ফেলবা, শেষ করে ফেলবা, তাহলে তোমার এক্সট্রিম একটা প্রিপারেশন অ্যাটলিস্ট প্রি অ্যাডমিশন লেভেলে শেষ। জাস্ট এইটুকু প্রিপারেশন দিয়ে তুমি চান্সও পেয়ে যাবা, জাস্ট এইটুকু প্রিপারেশন দিয়ে তুমি চান্সও পেয়ে যাবা যদি তুমি এই টপিকগুলা সবগুলাই ভালো করে পড়তে পারো, ঠিক আছে। এগুলা মোর দ্যান এনাফ। আর সব সময় একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে যাও, তোমার পরীক্ষায় হচ্ছে 100 মার্ক, তোমার জিপিএতে হচ্ছে 200 মার্ক, এর মধ্যে এইচএসসির জিপিএতে হচ্ছে তোমার 125 মার্ক। সো প্লিজ আগে একাডেমিকে ফোকাস করবা। একাডেমিক যদি মনে হয় যে হ্যাঁ হয়ে গেছে, বা একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়া তো অ্যাকচুয়ালি সেম, তুমি সেম কার্বোহাইড্রেট টপিকটাই তুমি একাডেমিকের জন্য পড়বা, অ্যাডমিশনের জন্য পড়বা। জাস্ট এটা কথা মাথায় রাখবা, একাডেমিক আগে ভালো করে সলভ করে আমি যেগুলো বললাম বেশি ইম্পর্টেন্ট এগুলা একটু সলভ করে রাখবা, তাহলে মোর দ্যান এনাফ, ঠিক আছে। তাহলে তৃতীয় অধ্যায়ের ক্লাস এই পর্যন্তই। এরপরে যদি কোনো সমস্যা থাকে বা যদি মনে হয় যে এই জায়গাটা একটু এভাবে পড়লে ভালো হইতো বা এইভাবে করলে বুঝতে সুবিধা হইতো, এটা করলে বেটার হইতো, তাহলে সেটা আমাকে জানাবা, ঠিক আছে। নেম তো দেওয়া আছে, সেটা দিয়ে সার্চ দিলে আমার আইডি চলে আসবে। সো আমাকে পার্সোনালি জানাবা যে ক্লাসে অ্যাকচুয়ালি তোমার কিভাবে হইলে বেটার হয়, কারণ 100% বলে অ্যাকচুয়ালি কিছুই নাই, এখানে কেউই 100% না। সো সবারই কিছু না কিছু ল্যাকিংস থাকে। তো যদি মনে হয় যে ভাই স্লাইডের এই কোয়ালিটিটা বেটার করলে একটু ভালো হইতো, বা এই জিনিসটা একটু অ্যাড করলে ভালো হইতো, আরো কিছু কোশ্চেন যদি আপনি ডিসকাস করতেন ভালো হইতো, তোমার যেটা মনে হয়, যেই মন্তব্য তোমার প্রয়োজন সেটা আমাকে অবশ্যই জানাবা, ক্লিয়ার। তাহলে ক্লাস এই পর্যন্তই। আর বারবার একটা কথা বলতেছি, বি কনফিডেন্ট, বি রেগুলার, আর কথা অবশ্যই শুনতে হবে, শুধু শুনলে হবে না, সে অনুযায়ী আমল করতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা ভালো থাকো আর ক্লাসটা ভালোভাবে করবা। যে কথাগুলো বলছি তোমরা যদি শুনে ফেলো, তাহলে আমি বলে দিচ্ছি, তোমার যদি 3 অধ্যায় থেকে 2টা কোশ্চেন হয়, 2টা কোশ্চেন তুমি মিস করবা না। আর যদি মিস করো তাহলে ভাইকে এসে ধরো, ভাইলাকে গাইলেও কোনো সমস্যা নাই, ক্লিয়ার। বাট এভাবে যদি পড়ো মিস যাবে না, ক্লিয়ার। আমি ফার্স্ট ইয়ার থেকে পড়াচ্ছি, আমি এখন ফাইনাল ইয়ারে, মোস্ট প্রবাবলি আর 1-2 বছর আমি পড়াবো, তারপরে হয়তো ছেড়ে দিব। সো এতদিনের এক্সপিরিয়েন্স কখনোই ভুল হবে না। আর এগুলো যেগুলো বলছি এই পর্যন্ত প্রতি বছর কাজে লাগছে। গত বছরের ঘটনা তোমাদেরকে শুনাইছি, এখন গত বছর যারা কথা শুনছে, কথা শুনে কাজ করছে তারা ভালো করছে, আর যারা করে নাই তারা মিস করছে। তো তোমরা যেন মিস না করো, এটা কিন্তু প্রথম থেকেই শিওর হয়ে যাও। সবাইকে ধন্যবাদ।